আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশের গায়ে হাত দিয়েছি। এখন যদি কোনো মতে যদি শেখ হাসিনা ফিরে আসে, সে আর জোর করে কিছু করা লাগবে না, সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসি দিতে পারবে। তো জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনটা এই জায়গায়। এটাই হচ্ছে এদের কলিজার ভিতরে ভয়ের কারণ, বুঝতে পারছেন? আর কোনো কারণ নাই রে ভাই, এটাই হচ্ছে এদের ভয় পাওয়ার কারণ। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রধান প্রথমবারের মতো তার দলের প্রতি সুস্পষ্ট নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনার বক্তব্য বিশ্লেষণ করলে পরিষ্কার হয়, এই মার্চ মাসকে তিনি কেবল স্মৃতির মাস হিসেবে দেখছেন না, এটিকে তিনি রাজনৈতিক প্রত্যাবর্তনের সূচনা বিন্দু বানাতে চান। শুধু দলকে মাঠে ফেরানো নয়, নিজেও দ্রুত দেশে ফেরার বিষয়টি তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। ইউনূস তো বিদায় নিয়েছে, কিন্তু তার বিচার হবেই, সে ধরা খাবে। এবং যে প্রভুদের পদলেহন করতে যে যাদের পয়সা নিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করলো, তাদের হাতেই ধরা খাবে। আপনারা দেখবেন এত অন্যায়, এত অবিচার কখনো সহ্য করা যায় না। মামলায় অনেক অসঙ্গতি রয়েছে। আমরা এই মামলা স্থগিতাদেশের জন্য আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। তা সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ তো পেয়ে যাবে। স্থগিতাদেশ পেয়ে গেলে তাড়াতাড়ি এই মামলা গুটিয়ে ফুটিয়ে নিয়ে এবার শেখ হাসিনার দেশে ফেরার দিন ঠিক করে আমাদের জয়শঙ্করকে জানাতে হবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নিষিদ্ধ মানেই চিরতরে অদৃশ্য হয়ে যাওয়ার নয়, বরং অনেক সময় নিষেধাজ্ঞা দলকে আরো গোপন, আরো কৌশলী করে তোলে। ইতিহাসে আমরা দেখেছি, রাষ্ট্র যখন কঠোর হয়, রাজনীতি তখন পথ খুঁজে নেয়, কখনো গোপনে, কখনো প্রতীকের মাধ্যমে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ছাত্রলীগের রাজনীতি যে কায়েম হচ্ছে সেটির সব থেকে বড় উদাহরণ হচ্ছে সাদিক কায়েম নিজেই। এখানে জামাত ইসলামের আমির, তিনি কিভাবে ছাত্র শিবিরের রাজনীতিকে এখানে শক্ত অবস্থান করা যায় তার পায়তারা করেছে। সমন্বয়কদের ভিতরে আসলে এত ভয় ভীতি কেন? ছাত্রলীগ কি তাহলে মাঠে ফিরে আসছে নাকি? ছাত্রলীগ কি তাহলে ঢালাও ভাবে রাজপথে নেমে আসলো নাকি? এদের ভিতরে আসলে, এদের কলিজার ভিতরে এই কাঁপন কেন? কে ধরাইলো এদের কলিজার ভিতরে কাঁপন? মানে ছাত্রলীগ এখন ছাত্র দলের সাথে নাকি একত্ব পোষণ করে এখন জামাত শিবিরকে নাকি গণদোলাই দিচ্ছে, সাদেক কায়েমকে ব্যাপকভাবে গণপিটুনি। রোজা রমজানের মাসে এই মিথ্যা কথাটি না বললেই কি নয়। আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশের গায়ে হাত দিয়েছি। এখন যদি কোনো মতে যদি শেখ হাসিনা ফিরে আসে, সে আর জোর করে কিছু করা লাগবে না, সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসি দিতে পারবে। তো জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনটা এই জায়গায়। এটাই হচ্ছে এদের কলিজার ভিতরে ভয়ের কারণ, বুঝতে পারছেন? আর কোনো কারণ নাই রে ভাই, এটাই হচ্ছে এদের ভয় পাওয়ার কারণ। কারণ পুলিশকে তারা যেভাবে গণহত্যা করছে, শেখ হাসিনা যদি কোনোভাবে কামব্যাক করে, কোনো কিছুর প্রয়োজন নেই। রাষ্ট্রীয় যে আইন আছে সেই আইন মোতাবেক তাদের মুখ থেকে আপনারা শুনলেন কি করতে পারবেন। কাজেই বর্তমান এই যে আপনার ছাত্রলীগের দোহাই দিয়ে আওয়ামী লীগ যাতে এনি হাও কামব্যাক না করতে পারে, এনসিপি যাতে কোনোভাবে রাজপথ ধরে রাখতে পারে, ইভেন আওয়ামী লীগকে যেভাবে হোক না কেন মিথ্যার আশ্রয় নিয়ে যেভাবে তারা 5 আগস্টে সরকার পতন করেছিল, সেম তারা একই ভূমিকা পালন করে রে ভাই আপনার আওয়ামী লীগকে দূরে পাঠাইতে চাইছে, যাতে এই যে বিএনপি সরকার যে তারা বলতেছে যে পুলিশ গণহত্যার বিচার হবে, মির্জা ফখরুল সাহেব উনি যে বলছে তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আবার হবে, তাই না? কাজে এইগুলো কি প্রমাণ করে? সমন্বয়করা ফেসে যাচ্ছে। তার নিজের মুখ থেকে আপনি শুনলেন যে আমি নিজে মারছি পুলিশকে। এর থেকে বড় প্রমাণ আর কি হয় বলুন? এনটিভির সাক্ষাৎকারে একজন সমন্বয়ক তিনি কি বলে নাই? বলেছিল কিনা যে পুলিশকে আমরা যদি না মারতাম, মেট্রো রেল আমরা যদি না পোড়াতাম, আরো অকারেন্স যদি আমরা না করে আওয়ামী লীগের উপরে দায়ভার না চাপাতাম, আমাদের এই বিজয়ের অর্জনটি এত সহজে হতো না। হতো না কি? হতোই না। বাংলাদেশের মানুষকে এক প্রকার মিডিয়ার মাধ্যমে, মানে আওয়ামী লীগের
কিভাবে ফ্যাসিস্ট বানা যায়, কিভাবে জঙ্গিবাদী, টেরোরিস্ট, আরো যত মনে করেন আছে, সমস্ত কিছু আওয়ামী লীগের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছিল, যেখানে বাংলাদেশের মানুষ একত্র হয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাইছে। সেম ফর্মুলা কি বাংলাদেশের মানুষ খাবে? বর্তমানে তারা সেটাই যাচ্ছে যে আওয়ামী লীগ যদি আসে ভাই, রাষ্ট্রীয় ক্ষমতায় শেখ হাসিনা আমাদের প্রত্যেকটাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে পারবে। কিসের ভিত্তিতে? রাষ্ট্রীয় আইন অনুযায়ী। তার মানে কি? প্রতিহিংসা থেকে নয়, আইন অনুযায়ী, ল অনুযায়ী। বুঝতে পারছেন এদের ভয়টা কোন জায়গায়? তারা আওয়ামী লীগকে বর্তমান কেন ফেরাতে যাচ্ছে না? কারণ আওয়ামী লীগ ফিরলেই এদের তো ভাই খবর হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে মার্চ মাস সবসময় এক বিশেষ আবেগের স্থান দখল করে থাকে। উত্তাল ৭১-এর স্মৃতিবিজড়িত এই মাসটি এবার ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপটে আবির্ভূত হতে যাচ্ছে। ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই মার্চ মাসকে কেন্দ্র করেই তার দলের ঝিমিয়ে পড়া বা হতোদ্যম হয়ে পড়া নেতাকর্মীদের পুনরায় চাঙ্গা করার কৌশল গ্রহণ করেছেন। সম্প্রতি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে উঠে এসেছে বর্তমান সরকার ব্যবস্থা, সদ্য অনুষ্ঠিত নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তীব্র ভৎসনা এবং সর্বোপরি দলের অস্তিত্ব রক্ষায় রাজপথে নামার কঠোর নির্দেশনা। শেখ হাসিনার এই বক্তব্য এবং নির্দেশনার রাজনৈতিক এবং কৌশলগত দিকগুলো বিশ্লেষণ করলে দেখা যায় তিনি মূলত ঐতিহাসিক দিবসগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনরায় মূলধারার রাজনীতিতে সক্রিয় করতে চাইছেন। শেখ হাসিনার নির্দেশনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্চের ৩টি বিশেষ দিন: ৭ই মার্চ, ১৭ই মার্চ এবং ২৬শে মার্চ। তিনি স্পষ্ট ভাষায় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে এই দিনগুলোতে গলি থেকে রাজপথ সর্বত্র সদল বলে নামতে হবে। এখানে তিনি একটি মনস্তাত্ত্বিক এবং আবেগের কার্ড খেলেছেন। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন, যা ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে। ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগ এই দিবসগুলো পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে। শুধু নয়, তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়নি। ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেওয়া হয়েছে। ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক বাড়িটি, যা সংগ্রহশালা ছিল, সেটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। সেখানে শ্রদ্ধা জানাতে যাওয়া মানুষদের হেনস্থার শিকার হতে হয়েছে, গ্রেপ্তার হতে হয়েছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনা এবার নেতাকর্মীদের ডু অর ডাই অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বোঝাতে চাইছেন জেলের ভয় বা মামলার ভয় দেখিয়ে স্বাধীনতা দিবসের মতো জাতীয় দিবস পালন থেকে কাউকে বিরত রাখা যায় না। এমনকি কারাগারেও বন্দীরা স্বাধীনতা দিবস পালন করেন। এই যুক্তি তুলে ধরে তিনি বর্তমান প্রশাসনের উপর নৈতিক চাপ সৃষ্টি করছেন। শেখ হাসিনার বক্তব্যে সদ্য অনুষ্ঠিত নির্বাচন, যেটি তার পতনের পর অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচন নিয়ে তীব্র শ্লেষ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন ভোটাররা ভোট না দিলেও ৫৯% ভোট পড়ার যে পরিসংখ্যান দেখানো হচ্ছে তা মূলত কারচুপির এক মহোৎসব। তার শাসনামলে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলতেন তাদের উদ্দেশ্যে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তার মতে আগে অভিযোগ ছিল রাতের ভোটের, আর এখন দেখা যাচ্ছে সন্ধ্যার ভোট। তিনি নির্বাচন কমিশনের অদক্ষতা এবং প্রজ্ঞাপন সংশোধনের বিষয়টিকে কারচুপি প্রমাণ হিসেবে দাঁড় করাচ্ছেন। বিদেশিদের এনে নির্বাচন সুষ্ঠু দেখানোর প্রচেষ্টাকে তিনি নাটক হিসেবে অভিহিত করেছেন। একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে তিনি খুব ভালোভাবে জানেন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা মানেই হচ্ছে বর্তমান প্রশাসনের বৈধতাকে চ্যালেঞ্জ করা। তাই তিনি পরিসংখ্যান এবং যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছেন যে তার সরকারের সময়ের চেয়ে বর্তমান সময়ের নির্বাচন ব্যবস্থা আরো ভয়াবহভাবে ভেঙে পড়েছে। তখন তো কেবলমাত্র নির্বাচনে গণতান্ত্রিক অধিকারের কারণেই অনেক দল অংশ নেয়নি, কিন্তু এবার তো তার দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়াই হয়নি, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নির্বাহী আদেশে। বক্তব্যের একটি বড় অংশ জুড়ে ছিল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান প্রশাসনের প্রতি আক্রমণাত্মক মনোভাব। শেখ হাসিনা পরিসংখ্যান দিয়ে দাবি করেছেন যে তিনি যেখানে দারিদ্র্যের হার 18% এবং হতদরিদ্রের হার 5% নামিয়ে এনেছিলেন, সেখানে বর্তমান সময়ে তা 30 থেকে 40% গিয়ে ঠেকেছে। তিনি অভিযোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস ২০০৭ সাল থেকেই ষড়যন্ত্র করে আসছেন এবং ২০১১ সাল থেকে তাকে ক্ষমতাচ্যুত বা হত্যা করার চেষ্টা করেছেন, যা ২০২৪ সালে এসে সফল হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন ৫ কোটি মানুষকে তিনি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত করেছিলেন, আর এখন ৬ কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। এই অর্থনৈতিক ধসের দায় তিনি বর্তমান শাসকদের উপর চাপিয়ে তাদের মিউজিয়ামে পাঠানোর হুঙ্কার দিয়েছেন। এছাড়াও বর্তমান সময়ে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের অপদস্থ করার ঘটনাগুলো উল্লেখ করে তিনি আইনের শাসনের অভাব এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন। প্রধান বিচারপতির হাতে হাত পড়া বা নির্বাচন কমিশনারের গলায় জুতোর মালা পরানোর ঘটনাগুলোকে তিনি রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়ার হিসেবে দেখছেন। দলের নেতাকর্মীদের আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। যারা ঘরবাড়ি হারিয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের প্রত্যেককে মামলা করার পরামর্শ দিয়েছেন তিনি।
থানা মামলা না নিলে অনলাইনে কোর্টে বা রেজিস্ট্রি করে হলেও মামলার কাগজ হাতে রাখার কৌশল তিনি শিখিয়ে দিয়েছেন। এটি মূলত ভবিষ্যতের জন্য একটি ডকুমেন্টেশন বা নথিপত্র সংরক্ষণের কৌশল। তিনি বিশ্বাস করেন ক্ষমতার পালাবদল ইতিহাসের নিয়ম এবং এক সময়ে এই মামলাগুলোই হবে বিরোধীদের বিচারের হাতিয়ার। আল্লাহ একটা দিন দেবেই। মহান আল্লাহ তাআলার উপর আধ্যাত্মিক বিশ্বাস থেকে তিনি কর্মীদের মনোবল ধরে রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং বন্দীদের মুক্তি দিতে হবে। ইনডেমনিটি বা দায় মুক্তি দিয়ে অপরাধীদের রক্ষা করার যে সংস্কৃতি চালু হয়েছে তা প্রত্যাখ্যান করে অগ্নি সন্ত্রাসীদের বিচারের দাবিও জানিয়েছেন তিনি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যয়। মৃত্যুদণ্ডের আদেশকে পরোয়া না করে তিনি সময় মতো দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। এটি তার কর্মীদের জন্য একটি বড় টনিক হিসাবে কাজ করবে। দল যখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে এবং কর্মীরা যখন কেউ পলাতক, কেউ দেশ ছাড়া, কেউ আত্মগোপনে, তখন নেত্রীর এই ফিরে আসার প্রতিশ্রুতি তাদের মধ্যে নতুন সাহসের সঞ্চয় করবে, সন্দেহ নেই। তিনি তারেক জিয়া এবং খালেদা জিয়ার শাসনামলের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে জনগণকে সতর্ক করতে চেয়েছেন। তার মতে মানুষ এখন হাড়ে হাড়ে বুঝবে যে দেশে আসলে কি হচ্ছে, কিভাবে চলছে দেশ। কৌশলগত দিক থেকে বিচার করলে দেখা যায় শেখ হাসিনা মার্চ মাসকে বেছে নিয়েছেন বর্তমান প্রশাসন এবং বিএনপির জন্য একটি টেস্ট কেস বা অগ্নি পরীক্ষা হিসেবে। কূটনৈতিক এবং রাজনৈতিক মহলের মতে এটি একটি অত্যন্ত সূক্ষ্ম চাল। বিএনপি এবং বর্তমান প্রশাসন নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করে। বিশেষ করে বিএনপি সদ্য অনুষ্ঠিত নির্বাচনে জামায়াত ইসলামীকে মোকাবেলায় মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার স্লোগান ব্যবহার করেছে। এখন যদি তারা 7ই মার্চ বা 26শে মার্চের মতো দিবসগুলোতে আওয়ামী লীগকে বাধা দেয় তবে তাদের সেই দাবির নৈতিক ভিত্তি নড়বড়ে হয়ে যাবে। আবার যদি আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ দেয় তবে দীর্ঘদিনের কোণঠাসা দলটি রাজপথ দখলের সুযোগ পাবে। শেখ হাসিনা মূলত দেখতে চাইছেন তারেক রহমানের প্রশাসন এবং বিএনপি এই শাখের করাত পরিস্থিতি কিভাবে সামাল দেয়। শেখ হাসিনার এই নির্দেশনা কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর একটি রোডম্যাপ। তিনি একদিকে যেমন কর্মীদের আবেগকে কাজে লাগাচ্ছেন, অন্যদিকে আইনি এবং রাজনৈতিকভাবে বর্তমান সরকারকে চাপে ফেলার চেষ্টা করছেন। মার্চ মাসের কর্মসূচিগুলো যদি আওয়ামী লীগ সফলভাবে পালন করতে পারে তবে তা হবে দলটির জন্য এক বড় বিজয়, ফিরে আসা। আর যদি বাধার সম্মুখীন হয় তবে সেটিকেও তারা আন্তর্জাতিক মহলে এবং দেশের মানুষের কাছে রাজনৈতিকভাবে নিপীড়নের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে পারবে। বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনগুলো বিশেষ করে মার্চ মাস অত্যন্ত সংঘাতপূর্ণ এবং ঘটনাচক্রে পূর্ণ হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। যেখানে এক পক্ষের অস্তিত্ব রক্ষা আর অন্য পক্ষের ক্ষমতা ধরে রাখার লড়াই আমরা দৃশ্যমান দেখতে পাবো বলে মনে করছি। শেখ হাসিনার এই হুঙ্কার প্রমাণ করছে যে তিনি এখনই হাল ছাড়তে নারাজ এবং তিনি হাল ছাড়েননি। সুদূর প্রবাসে বসেও তিনি বাংলাদেশের রাজনীতির দাবা বোর্ডে নিজের চাল চলে যাচ্ছেন। বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া রাজনীতি হয় না, আমি কথা বারবার বলেছি। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি মৃত। আমি আগেও বলেছি, আবারও বলছি, মার্চ মাস জুড়ে আপনারা দেখতে পাবেন। বৈষম্য বিরোধী আন্দোলন, কি বৈষম্য বিরোধিতা করেছে তারা? যারা এই আন্দোলনের কথা বলে এসছে তারা তখন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে, দেশকে একেবারে পঙ্গু করে রেখে গেছে। কোথায় আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উৎসব করব আর আজ সেখানে ঘরে ঘরে কান্নার রোল, স্বজন হারা বেদনা, ঘর বাড়ি হারা অসহায় আওয়ামী লীগের নেতা কর্মী, সাধারণ মানুষ। রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জনজীবনে নাবিশ্বাস উঠে গেছে। ইনুসটাকে এদেশের মানুষকে একবেলা ইলিশ আর একবেলা খাসির মাংস খাওয়াবে, আর এখন মানুষ একবেলা ভাত পায় না, খাবার পায় না। ওএমএসের ট্রাকে খাবার দিতে যেয়ে সেখানে দেখেছে একজন বোন পড়ে আছে মাটিতে। মানুষের যে এই হাহাকার তো ছিল না, আমরা তো সেটা দূর করেছিলাম। কিন্তু আমি খুব অবাক হয়ে যাই, এরা কারা যারা আজকে অসভ্য ভাষায় অসভ্য শব্দ সব ব্যবহার করে, নোংরা শব্দ ব্যবহার করে। এই বাঙালি আমি চিনি না, এরা কোথা থেকে এসছে, এদেরকে কিভাবে নিয়ে আসছে? এই ধরনের নোংরা কথা বলা আর মা বোনদের উপর অকথ্য অত্যাচার, নির্যাতন, সংখ্যালঘুদের উপর অত্যাচার, আর আওয়ামী লীগের তো নেতাকর্মী কেউ বাদ যাচ্ছে না। তারপর চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, মাস্তানি প্রতিনিয়ত চলছে। আমি জানি না আমি বেঁচে গেছি, বারবারই এভাবে আঘাত আসে, আমি বেঁচে যাই। হয়তো বেঁচে আছি বলে সকলের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি, যোগাযোগ করার সুযোগ পাচ্ছি এবং দূরের থেকেও যতটুকু পারি সাহায্য করে যাচ্ছি। আমি আমাদের সকল নেতা কর্মীকে একটা কথাই বলবো, যারা আপনার ঘর ভেঙেছে, যারা লুট করেছে, যারা আপনাকে হাত তুলেছে, আপনার মা বাবা সন্তান তাদেরকে অপমান করেছে, আজকে ছেলে মেয়েদের পড়াশোনা করতে দিচ্ছে না, এদের নাম তালিকা করে রাখেন, এদের নাম তালিকা করে রাখেন। ইনুস তো বিদায় নিয়েছে, কিন্তু তার বিচার হবেই, সে ধরা খাবে। এবং যে প্রভুদের পদলেহন করতে যে যাদের পয়সা নিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করলো তাদের হাতেই ধরা খাবে। আপনারা দেখবেন এত অন্যায়, এত অবিচার কখনো সহ্য করা যায় না। যাতে আমি এটুকু বলবো যে আজকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে নির্বাচনে নৌকা নেই, আমার দেশের মানুষকে ধন্যবাদ জানাই। আমরা বলেছিলাম যে নৌকা নাই, কেউ ভোট দিতে যাবেন না, সেখানে আপনাদের কাছে শুনলাম এখানে 20% ভোট পড়ে নাই।
কিন্তু এই ভোটকে তারা 59% দেখিয়ে দিয়েছে। যেখানে নির্বাচন শুরু হওয়া হতে না হতে 7:30টায় নির্বাচন শুরু, ভোট দেওয়া শুরু, 11:30 পর্যন্ত, 12টার দিকে বললো 14% ভোট পড়েছে, কিন্তু এরপরেই সেই 14% ভোট হয়ে গেল 59%। কীভাবে কারচুপি করা যায় সেটা একটা দৃষ্টান্ত দেখালো। ইউনূস ক্ষমতা আসার জন্য মানে পুলিশ থেকে শুরু করে আওয়ামী লীগ নেতাকর্মী এদেরকে, এমনকি আনসারের সদস্য তাদেরকে হত্যা করেছে, 7.62 বুলেট ব্যবহার করেছে। কোথা থেকে এসছে এই অস্ত্র সেটা তদন্ত হবে না, পুলিশ হত্যার বিচার হবে না। কি মামাবাড়ির আবদার, বিএনপি ক্ষমতা এসেই তার স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিল পুলিশ হত্যার বিচার হবে না। আর ইউনূস তো যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের ইনডেমনিটি দিয়ে গেছে, কিন্তু কেন বিচার হবে না? এই ইনডেমনিটি দায় মুক্তি দেওয়া যাবে না, সব হত্যার বিচার করতে হবে, তদন্ত করতে হবে। আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম, ইউনূস তদন্ত করতে দেয় নাই। কেন দেয় নাই? কারণ এই সমস্ত হত্যাকাণ্ড অগ্নিসন্ত্রাস সে নিজে করিয়েছে বলেই এটা তদন্ত করতে দেয়নি। উপরন্তু সেই জজ সাহেব যাদের নেতৃত্বে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করেছিলাম সেই 18 জুলাই, তাদেরকে কিন্তু চাকরি থেকেই বের করে দিয়েছে। কত বড় ভিনডেক্টিভ! এবং মানুষ যখন অন্যায় করে, অন্যায়ের যে একটা চিহ্ন রেখে যায়, এটাই তার প্রমাণ যে ইউনূসের দুর্বলতা। সে যে এই অপরাধী, সেজন্যই এই ব্যবস্থা করেছে। সে যদি সততা থাকতো তো এনকোয়ারি সে করতে দিত। কাজে এর বিচারও একদিন ইনশাল্লাহ হবে। বেঁচে যখন গেছি আমি একদিন অবশ্য আমি তো খুব শিগগিরই ফিরে আসবো। আর তারপরে এখন থেকে আমার প্রচেষ্টা যে আপনারা যারা যারা আপনাদের ঘর বাড়ি জ্বালিয়েছে পুড়িয়েছে, অত্যাচার করেছে, প্রত্যেকের বিরুদ্ধে মামলা দেবেন। মামলা যদি থানায় না নেয় অনলাইনে দেবেন, অনলাইনে না দিলে রেজিস্ট্রি করে দেবেন, কিন্তু একটা দিয়ে রাখবেন, কারণ এগুলি ধরার জন্য এটা প্রয়োজন হবে সেই সময়। আর খুনের মামলা তো আমাদের হয় না, ইনশাল্লাহ বিচার হবে। যাও, আজকে রমজান মাস, সবাই ভালো থাকেন আমি দোয়া করি। আর প্রত্যেকটা যার যতটুকু সামর্থ্য আছে আমাদের দুঃখী মানুষের মাঝে একটু ইফতারি পৌঁছে দেবেন। এবং বাংলাদেশে দিচ্ছে বিভিন্ন এলাকায় আমাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তাদের এই যে মানুষের পাশে দাঁড়ানো, কারণ আমাদের একমাত্র শক্তি মানুষ, এটাই বিশ্বাস করবেন। কাজে আজকে সবাইকে, আমাদের মা বোন ভাইয়েরা এখানে যারা আছেন, ছোট শিশুরা, সবাইকেই আমি এই রমজান মাসে দোয়া করি ইনশাআল্লাহ একদিন এই কালো মেঘ কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে, আবার বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে, মাথা উঁচু করে চলবে। 2041 সালে স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।